নমস্কার। আমরা আজকে আবার এসে গেছি আপনাদের অতি প্রিয় শো বিকাশ টক্স নিয়ে, এবং প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা বিকাল 4টের সময় মিলিত হয়েছি আপনাদের সাথে। আমাদের এই বিকাশ টক্স পজিটিভ বার্তার উদ্যোগে এটা আমরা আয়োজিত করে থাকি, এবং এখানে আমরা সমস্ত ধরনের সমাজের পজিটিভ কর্মসূচিকে তুলে ধরি। সেটা যে কোনো ধরনের চিকিৎসাবিদ্যা সংক্রান্ত হতে পারে, বা সমাজের যে কোনো সমাজসেবক আছেন, বা যে কোনো শিক্ষাবিদ, বা বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব, তাদের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সমাজকে একটা পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার কারণ যে সবাই সবসময় মনে করে থাকে যে আমরা কোথাও না কোথাও নেগেটিভিটির ভেতরে ঢুকে গেছি, বা নেগেটিভিটির কারণে আমরা হয়তো পজিটিভ জিনিসগুলো আমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ডিপ্রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটছে। স্টুডেন্ট থেকে শুরু করে একদম ছোট বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠ সবার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ একটা বাতাবরণ ক্রিয়েট করা হয়েছে। সেই জায়গায় তাদের মধ্যে যে পজিটিভ মেন্টালিটির গ্রোথ হচ্ছে না, সেই জায়গায় আমরা তাদেরকে সবসময় বলছি যে তাদের পজিটিভ মেন্টালিটি এগোচ্ছে না, বা তাদের মধ্যে কোনো পজিটিভিটি নেই। তো এটার জন্য দায়ী সমাজ থেকে আমরা সকলেই কোনো না কোনো ভাবে, কারণ তাদের জন্য এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তারা পজিটিভ জিনিসকে দেখবে এবং পজিটিভ জিনিসকে শিখবে। সেই জন্যই আমাদের এই শো আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, এবং আমরা এই কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছি যে আপনারা কতটা ভালোবাসছেন আমাদের এই বিকাশ টক্স এই শোতে। এখানে আজকেও আমরা পেয়ে গেছি আপনাদের জন্যই, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অরূপ কুমার মাঝি স্যার, এবং স্যার একজন বিশিষ্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট। স্যারের কাছে আজকে আমরা প্রথমে জেনে নেব স্যারের মুখে স্যারের নিজস্ব পরিচয়। নমস্কার স্যার। নমস্কার, আমি ডক্টর অরূপ কুমার মাঝি, বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে নিযুক্ত। আমি নিজে পেশায় একজন চিকিৎসক এবং টিচার, শিক্ষক আমাদের মেডিকেল প্রফেশনে। আমি আজকে নিজেকে খুবই গৌরবান্বিত মনে করছি এই কারণে যে এই প্ল্যাটফর্মটাতে কথা বলে, যেখানে সবসময় পজিটিভ অ্যাটিটিউডের কথা বলা হয়। সত্যি এটা আজকের দিনে খুবই দরকার। নিতু যে কথাটা বললো, সত্যি পজিটিভ বার্তাটা ভীষণ সবার মধ্যে থাকার, এবং এটা একটা ইউনিক প্ল্যাটফর্ম যেটাতে যে বার্তাটা আমরা দিতে পারছি। এবং যদি দেখেন, আমার জীবনটাই কিন্তু একটা পজিটিভ বার্তা বহন করে। কারণ জীবনে অনেক কিছুই নেগেটিভ বার্তা আসে, নেগেটিভ আছে, সেগুলোকে না চিন্তা করে যদি সামনের দিকে যাওয়া যায়, অনেক কিছু অ্যাচিভ করা যায়। একদম। এর পরবর্তীতে স্যারের কাছে আমরা জেনে নেব যে স্যার যেটা প্রথমেই বললেন যে স্যার একজন শিক্ষক, এবং স্যারের আরো যে সমস্ত কর্মজীবন। তো একটু বিস্তারিত আপনাদের জন্য প্রথমেই জেনে নেব যে স্যার আপনার কর্মজীবন সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ দিতু এই প্রশ্নটা করার জন্য। আমি খুব একটা প্রচার পছন্দ করি না, কিন্তু যখন বলছেন, অ্যাকচুয়ালি আমি আমার জন্ম একবার গ্রামে, মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে সেখানে বিদ্যুৎ তো ছিলই না, রাস্তাও ছিল না, পরিষ্কার জলও ছিল না। ওখান থেকে আমি উঠে আসি, এবং আমি হচ্ছে গ্রামের প্রথম গ্র্যাজুয়েট, এবং মেডিকেল গ্র্যাজুয়েট। নিঃসন্দেহে আমার সংসারের বা পরিবারের যারা আমাদের বাবা কাকা তাদের অবদানে এটা ঘটেছে, আসতে পেরেছি এই জায়গাতে। তারপরে ওখান থেকে আমি নীলরত্ন সরকার মেডিকেল কলেজে আমি আমার এমবিবিএস করি। এমবিবিএস পাস করার পরে পোস্ট গ্রাজুয়েশন করি, ওখান থেকেই করি। করার পরে আমি একটি চাকরি নিয়ে এটি হুগলির একটি প্রত্যন্ত গ্রামে পোস্টিং পাই। এবং ওই যে গ্রামে পোস্টিং পেয়েছিলাম, এটা আমার জীবনে একটা তখন খুব কষ্ট হয়েছিল। যেরকম ডাক্তারি পাস করে ওরকম গ্রামে গিয়ে করবো, কিন্তু এত সাধারণ লোক এবং কত মানে বিভিন্ন রকম লোক, যেগুলো সেখানেও ওই পজিটিভ বার্তা তাদের প্রচণ্ড দরকার ছিল, যে সামান্য একটু পরামর্শ এবং ওষুধেই কিন্তু তারা নেগেটিভ থেকে পজিটিভে আসতে পারে, আমি দেখেছি। এবং সেটা আমার জীবনের একটা বিশাল আশীর্বাদ হয়েছে। প্রায় 5 বছর ছিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমি আবার তখন
মেডিকেল কলেজগুলোতে শিক্ষকতায় জয়েন করি। প্রথমে জয়েন করি নীলরতন সরকার, প্রায় এই প্রাথমিক অবস্থায় আমি আরজি করে জয়েন করি। আরজি করে প্রায় আমার 30 বছরের সার্ভিসের মধ্যে আমি চিকিৎসক শিক্ষক, স্বাস্থ্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে সকলের সাথেই আমার প্রচুর ছাত্র ছিল। আমি তারপরে নীলরতন সরকারে যাই, তারপর মেডিকেল বাঁকুড়া মেডিকেল কলেজ, তারপরে বর্ধমান মেডিকেল কলেজ, বিভিন্ন রুরাল হসপিটালগুলোতে গিয়ে প্রচুর সান্নিধ্য আছে, প্রচুর রোগীদের সান্নিধ্যে আছি, সাধারণ মানুষের সান্নিধ্যে আছি। এবং ওই পজিটিভ বার্তা আজকে নতুন করে ভাবছি, এটা মনে আমার জীবনের প্রথম থেকেই এই জিনিসটা। আজকে আমাদের যে চেয়ারম্যান মলয়বাবু এই যে পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন, এটা কিন্তু আমার এখন মনে হয় এটা আগের থেকেই আমরা করতাম না কেন, এবং এটা কিন্তু অনেক লোকের জীবনে অনেক ডেফিনেটলি অনেক ভালো অধ্যায় এনে দিবে যারা বিভিন্ন রকম মানসিক অবসাদে ভোগে। কারণ আজকাল শুধু সামাজিক নয়, সামাজিক, আর্থিক, দুর্নীতি, পড়াশুনো সব জায়গাতে একটা কেমন নেগেটিভের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মটা অনেকটা একটা মানুষের জীবনে বাঁচার একটা উপাদেয় হয়ে উঠবে। তারপর আমার জীবনের আর এটা বলতে, আমার শিক্ষকতা ছাড়াও আমি অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। তার মধ্যে আমি বিগত কয়েক বছর ধরে একটি ভারতীয় অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান সোসাইটি অফ পেরিওডোলজি রিপ্রোডাক্টিভ বায়োলজি, তার সর্বভারতীয় প্রেসিডেন্ট ছিলাম, সভাপতি ছিলাম। প্লাস আমাদের আরেকটা আছে যেটা বেঙ্গল অবসগাইনিক সোসাইটি, যেটাকে ফক্সি হচ্ছে অল ইন্ডিয়া লেভেলে, তার সাথেও আমি যুক্ত। এবং এই সুবাদে আমি বিভিন্ন জায়গাতে গেছি, মানে আমাদের দেশে, ভারতের বিভিন্ন জায়গাতে গেছি, গিয়ে অনেক রকম নানা রকম এক্সপোজার হয়েছে। এই জিনিসটা আমি বুঝেছি যে মানুষকে নেগেটিভ দিকে ঠেলে দিলে হবে না, মানুষকে ওঠার জন্য সাহায্য করতে হবে। এটা আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছি, যারা প্রচণ্ড অবসাদে ভোগে যে কী করবো না করবো, তারা কিন্তু আজকে অনেকেই বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। একদম স্যার যেরকম বললেন যে আমাদের এই পজিটিভ বার্তা, এটা কিন্তু এখন নয়, স্যারেদের জীবনের প্রথম থেকেই এই পজিটিভ বার্তা সবার ভেতরেই রয়েছে, শুধু সেটার জন্য কোনো প্ল্যাটফর্ম আমরা আগে পাইনি। সেই প্ল্যাটফর্মটাই এখন তৈরি করা হয়েছে এবং আমরা আয়োজন করেছি এই বিকাশ টক্স। এবং এখানের মাধ্যমে স্যার যেটা বললেন যে বিভিন্ন ধরনের যে সমস্যা বা চিকিৎসাবিদ্যায় এমন অনেক জায়গা আসে যেখানে সবসময় যে মানুষ শুধু বুঝতে পারছে না, তাদের কাছে সঠিক ইনফরমেশনটাই নেই বা তারা জানে না যে কি তাদেরকে করতে হবে বা কোন দিকে গেলে পরে তারা বলতে পারবে। বেশিরভাগ সময় আমরা কিন্তু মানুষের মধ্যে দেখতে পাই একটা লজ্জা, ভয় এই জায়গাটা কাজ করে যে না আমি কি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে বলতে গেলে আমি একটা পয়েন্ট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো যে এখন কিন্তু আমাদের সমাজে একটা সমস্যা নিয়ে বেশিরভাগ মহিলারা কিন্তু ভীষণ পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে থাকেন বা কোথাও না কোথাও ভয় পান, লজ্জা পান যে কিভাবে তারা এই বিষয়টা নিয়ে মোকাবেলা করতে পারবেন বা এগিয়ে যেতে পারবেন। এবং সমাজে কিন্তু এখনো কোথাও না কোথাও এই জায়গাটাকে অনেকটাই অন্যভাবে দেখা হয়। সেই বিষয়টা নিয়ে বলতে গেলেই যেটার কথা আসে সেটা হলো আমরা দেখে থাকি বন্ধ্যাত্ব নিয়ে অনেক কথা হয়ে থাকে, বা এখন যে টিনেজার্স যে সমস্ত গার্লস রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা ওভারিয়ান সিস্ট বা এই ধরনের সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি। তারা কিন্তু খুব একটা টেনশনে চলে যাচ্ছে এইসব বিষয় নিয়ে যে কেন এই সমস্যাগুলো তাদের জীবনে রয়েছে বা তারা কার সাথে আলোচনা করবে তারা বলতে পারছে না, ভয় পাচ্ছে। তো এই জায়গাতে এখানে যে একটা মহিলার সাথে সাথে একটা পুরুষ মানুষকেও তার যে স্বামী হোক বা তার বাড়িতে যেনারা আছেন তাদের সাথে যে তাদেরকে তার পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করতে হবে এবং এই সমস্যাটা একসাথে মোকাবেলা করতে হবে, এই বিষয়টা জানার জন্য যেহেতু আজকে আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাদের ডক্টর অরূপ কুমার মাঝি স্যারকে পেয়ে গিয়েছি, এবং আমি প্রথমেই আপনাদের বললাম যে স্যার একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। স্যারের কাছে জেনে নেব যে এই বন্ধ্যাত্ব এবং এই যে ওভারিয়ান সিস্ট যে সমস্যাগুলো এইগুলো নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্যার কি বলতে চাইবেন, যে এগুলো কিরকম ভাবে তারা মোকাবেলা করতে পারে বা তাদের কি করা উচিত, তাদের কি ভয় পাওয়া উচিত এগুলো নিয়ে বা লজ্জা পাওয়া উচিত, নাকি তাদের কি করা উচিত পরবর্তী পদক্ষেপ? স্যারের কাছে চলে যান। নিতু, আমি সেই বিষয়ে যাচ্ছি। তার আগে একটা জিনিস বলতে চাই, মানে আমার কিছু অভিজ্ঞতা বলে তো শেষ হবে না সত্যিকারে। মানে এত অভিজ্ঞতা হচ্ছে যে সেই সংসারটা হয়তো অনেক নিচে চলে গেছে, সে আর কিছু করতে পারছে না, তাদেরকে সিম্পলি
শুধু সহজ সরলভাবে ওদের সাথে কথা বলে একটু সময় দিয়ে তাদেরকে বোঝানোর পরে সেই সংসারের কিন্তু একটা আঁচে ফুটেছে। বন্ধার দিকে তো বটেই। এই ঘটনাটা তো অনেক ঘটনা বলেছে, মানে এত গল্প এত কথা আছে যে শেষ করা যাবে না। সেগুলো আজকে অত বলতে চাই না। আমি দুটো ঘটনা একটা ছোট বলবো। যে একটা হচ্ছে আমার তখন প্রথমের দিক দিয়ে জীবনের সেই সময় আমার রাইজিং, আমার এই প্রফেশনের দিকে রাইজিং। তো একজন বিরাট নামকরা ফ্যামিলির একটা কাপল এসেছিল। তো তারা বিভিন্ন জায়গায় দেখিয়েছে তাদের মানে সন্তানহীনতায় ভুগছে, কোনো কিছু হয়নি। তো জানি না কিনা হঠাৎ আমার কাছে এলেন কেন। তো আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট করে এলেন। হয়তো আমি ব্যাপারটা সিম্পলি ওনার সাথে কথা বলে কয়েক মাস ধরে কথা বলে আসল প্রবলেমটা দেখলাম। দেখে কিন্তু ওরা নিজেরাই প্রবলেমটা সলভ করলেন, আমাকে বিশাল কিছু করতে হয় না। হ্যাঁ, বছর দেড়েক বাদেই তারা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা করে। এটা একটা অভিজ্ঞতা। আর নিতু আরেকটা যে জিনিসটা মানে বলছে যে আজকাল যে সত্যি মেয়েদের যে সমস্যাগুলো কেন বেড়েছে জানেন তো? আমাদের যে সমস্যাগুলো বেড়েছে, মেয়েরা ভাবে বোধে আমাদের কোনো রাইটস নেই, আমাদের কোনো দাবি নেই। হ্যাঁ, তারা সেই যাদের নিজস্বগুলো এত নেগেটিভ ব্যাপারে ভাবে যে আমাদের আর কিছু হবে না। না, আমার হঠাৎ করে আজকের ঘটনা মনে পড়ে গেল। আজকে একটা পেশেন্ট দেখেছি। পেশেন্টটা 22 বছর আগে তার সমস্যাটা হয়েছিল। তা আমি বললাম, মা আপনি যে 22 বছর আগে এই যে সমস্যাটা হয়েছে তা আপনি বলেননি কেন? আপনার স্বামী কিছু জানতো না? হ্যাঁ, ডেলিভারির সময় এই প্রবলেমটা হয়েছিল। বলছে এটা যে সমস্যা আমি তো জানি না, আমি জানি এরকম সবার এই জিনিসটা। এটা কি যেন সিম্পলি এটা সহজভাবে যে শুধু সচেতনতা, এই সচেতনতাই নেই। আমি হাজব্যান্ডকে ডাকলাম, হাজব্যান্ড বলতো হ্যাঁ ও তো হচ্ছে কিছু সমস্যা ছিল, তাড়াতাড়ি কোথাও যেতে চাইতো না, কোনো আত্মীয় বাড়িতে যেতে চাইতো ওই সমস্যার জন্য। মানে হাজব্যান্ডও খানিকটা ভাষা জানে। কিন্তু মেয়েটিকে আজকে এইরকম তো আজকের দিনে উচিত নয়। আমাদের তো সবসময় পজিটিভ হইতে চিন্তা ভাবনা করতে হবে। এবং আমি চিন্তা করলে হবে না, এই বার্তাটা প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মহিলাদের মধ্যে পৌঁছিতে হবে, সংসারের মধ্যে পৌঁছিতে হবে। তোমার যা কিছু সমস্যা তুমি মুখ ফুটে বলো। এবার লাস্ট প্রশ্ন যেটা বললো যে বন্ধাত্ম সম্বন্ধে সাধারণ মানুষ যে আমার কি বক্তব্য, সাধারণ মানুষকে আমার কি বলার আছে। যে বন্ধাত্ম দেখবেন এখন বন্ধাত্ম সংখ্যা কিন্তু কম নয়। তো অনেকেই বলে বন্ধাত্ম নাকি বেড়েছে বিভিন্ন কারণে। বাড়ার থেকেও যেটা হচ্ছে মানুষ আরো সচেতন হয়েছে। আগে বন্ধাত্ম নিয়ে কেউ এত সচেতন নয়, সবাই একটা বাচ্চা হলো কি হলো না অতটা ছিল না, যেটা এখন মানুষ চাই যে আমার বাচ্চা চাই বিয়ের পরে। তো এর স্ট্যাটিস্টিক যদি নেন তাহলে দেখবেন যে শতকরা ওই 10 to 15% কিন্তু কাপল বন্ধাত্মই ভোগে। এবং প্রায় 5%-এরও বেশি, 5 থেকে 10%-এরও বেশি কাপলের বাচ্চা আসে চলে যায়। অর্থাৎ 20 থেকে 25% দম্পতি সন্তানহীনতায় ভোগে, এটা ভোগে। কিন্তু এদের এদের উপায় কি? এবং এটা আমি প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, প্রথমেই বলে দিচ্ছি এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সাধারণ চিকিৎসাতেই সেই মা বাবার কোলে বাচ্চা আসে। সাধারণ চিকিৎসাতে আপনাকে জানতে হবে জিনিসটা সত্যিকারের একটু অ্যাওয়ারনেস, জিনিসটা জানতে হবে যে কেন বন্ধাত্ম হয়। আমি মেডিকেল সায়েন্স পড়তে মানে পুরোটা বলছি না, কিন্তু আপনাকে খানিকটা জানতে হবে যে কেন বিষয়টা হয়। এবং সেই ডাক্তারবাবুর কাছে যথাযথ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিলে এবং অনেক ক্ষেত্রেই সাকসেস হয়। আজকাল আমি অনেক দেখেছি, অনেকেই এসে বলেন যে আমাকে উনি একটা 23-24 বছরের কাপলের মেয়ে তাকে বলে যে আমাকে আইভিএফ করতে বলেছে, টেস্ট টিউব করতে। ঘটনা কিন্তু সবসময় ঠিক না, আইভিএফ করার প্রয়োজন হয় না। এবং আইভিএফ না করেও কিন্তু সাধারণভাবে অনেকেরই বাচ্চা হয়। আইভিএফ এর অর্থাৎ টেস্ট টিউব বেবি যেটাকে আমরা বলি, আইভিএফ এর এমব্রায়ো ট্রান্সফার, সেখানে প্রয়োজনটা কিন্তু খুব কম জনেরই হয়। যেখানে একবারে কোনো কিছুই হবে না সেখানে করা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু হয় না। সেই জন্য আমি এই পজিটিভ বার্তাটা সকলের মধ্যে দিতে চাই, যে আপনারা বেশি চিন্তা করবেন না, ঠিকমতো পরামর্শ নিন, দেখবেন বাচ্চা ঠিক কোলে আসবে। এবং আরও যদি খারাপ দিকে ভাবেন যে আমার বাচ্চা আসছে না, আপনার ধরুন আপনার 42 বছর 43 বছরের বাচ্চা আপনি বিয়ে করলেন, ভদ্রমহিলা বিয়ে করলো, তখন বাচ্চা হিসেবে ডাক্তারবাবু বললেন যে বিশাল রিস্কি হবে, আপনি যে বাচ্চা দেখবো। এটাও তো জানতে হবে যে আপনারা যদি সুস্থভাবে স্বামী স্ত্রী এবং সংসারে যদি ভালো থাকেন, সেটাও কিন্তু বিশাল পাওয়া, সেটাও কিন্তু একটা বিরাট পজিটিভ দিক। আপনি
কারণ ওই বাচ্চাটা ধারণ করতে গিয়ে হঠাৎ যদি আপনার কিছু হয়ে যায়, আপনার স্বামী তার স্ত্রী হারাবে, আপনার মা বাবা তার মেয়েকে হারাবে, সংসার তার একজন সত্যিকারের মানে যে সংসারের যে সব থেকে কেন্দ্রবিন্দু ব্যক্তিকে হারাবে। সুতরাং সবসময় পজিটিভ চিন্তাধারা করুন, ঠিকমতো জায়গায় যান এবং বিষয়টাকে জানার চেষ্টা করুন, তাহলে দেখবে আপনার বাঁচার ইচ্ছে। একদমই স্যার যেটা বলতে চাইলেন যে আমাদের কিন্তু সচেতনতাটাই সব দরকার, কারণ আমি যদি একটু অ্যাওয়ারনেস থাকে আমাদের মধ্যে, আমাদেরকে ডাক্তারের কাছে অব্দি পৌঁছাতে হবে। আমাদেরকে সেটা খুব যতটা যখনই মনে হচ্ছে, জানতে পারছি যে আমার সাথে কিছু ঘটছে বা আমার মনে হচ্ছে যে আমি অসুস্থ বা কোনো একটা জিনিস আমার প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ডক্টরকে গিয়ে যথাযথ সেটা জানাতে হবে, এবং যাতে ঠিক সময় মতো সেই চিকিৎসাটা শুরু করা যায় সেই বিষয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি সেই সময়টা পেরিয়ে গেলাম যে না আজ নয় কাল বা এরম হয়তো হতেই পারে, এটা ভেবে অনেকেই কিন্তু দেখা যায় স্যার যেরকম বললেন যে 22 বছর পরেও কোনো একজন পেশেন্ট এসে বলছে যে আজকে এই সমস্যাটা হয়েছে। তো এইটা কিন্তু আমাদের অ্যাওয়ারনেসে গাফিলতি। আমাদের কিন্তু যখনই মনে হচ্ছে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তারপরে ওনারা যেভাবে আমাদের সাজেস্ট করবেন সেভাবে কিন্তু এগোতে হবে। পজিটিভ বার্তা এই শো এর মাধ্যমে স্যারের কাছ থেকে আমরা যেটা জেনে নিলাম যে এইভাবে কিন্তু আপনাদের এই যে বিভিন্ন সমস্যা, এই যে নেগেটিভ একটা অবসাদের মধ্যে সবাই থাকে, যে কি করে এগুলোর মোকাবেলা করা যায়, এই সমস্ত জিনিসকে কিন্তু তুলে ধরবে এই বিকাশ টক্স, এবং স্যারেদের অভিজ্ঞতা আপনাদের কাছে অব্দি পৌঁছে দেয়। এবং স্যারের বিষয়ে আমি একটা কথা অবশ্যই বলতে চাইবো, স্যার কিছুক্ষণ আগে বক্তব্যের মাঝে একটা কথা বললেন যে আমি জাস্ট পেশেন্ট দেখে এলাম। তো স্যার কিন্তু কিছুক্ষণ এই শোতে আসার আগেও স্যার পেশেন্ট দেখে তারপরে এখানে এসেছেন, এবং স্যার প্রথমেই বক্তব্যের শুরুতে বলেছিলেন যে আমার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে শিক্ষকতা। তো সেই বিষয় নিয়ে আমি স্যারকে আমাদের এটা শেষ প্রশ্নের দিকে চলে যাব, যে স্যার এখন যেহেতু স্যার এতগুলো বছর ধরে স্যার শিক্ষকতার সাথে যুক্ত, প্রায় 30 বছরের সময় ধরে, এবং তার পাশাপাশি স্যারের প্রায় 90টির উপরে পাবলিকেশন স্যারের আছে। স্যার বিভিন্ন যে স্যারের অভিজ্ঞতাগুলো বললেন, বিভিন্ন কর্মজীবনের অভিজ্ঞতা, তো অনেক ধরনের স্টুডেন্ট স্যার পেয়েছেন। তো এখন যে স্টুডেন্টরা যারা এমবিবিএস, এমডি, এমএস বা বিভিন্ন ধরনের চিকিৎসার সাথে যুক্ত, তাদের উদ্দেশ্যে স্যার কি বার্তা দিতে চাইবে, এটা জানতে চাই। না, আমি যেটা বলতে চাই যে তুমি ঠিক ঠিক জায়গাতে পয়েন্ট করেছো, ঠিক জায়গাতে, যে সত্যিকারের এখনকার স্টুডেন্টরা অনেক ক্ষেত্রেই যেমন দিশাহারা হয়ে গেছে খানিকটা। এটা কিন্তু স্টুডেন্টদের দোষ নয়, এটা কিন্তু একদমই নয়। এটা এর মধ্যে খানিকটা, হ্যাঁ, যে পেরেন্ট অর্থাৎ বাবা মাদিকেও ওই চিন্তা করতে হবে যে আমার ছেলে বিশাল কিছু বড় হয়ে বিরাট জায়গায় যাবে, এটাও তার ছেড়ে দিতে হবে। কারণ সে তার ক্ষমতা, তার যদি লক্ষ্য থাকে একটা, সে যদি লক্ষ্য থাকে, খুব ছোট জায়গা থেকেই আস্তে আস্তে উঠতে হবে। কারণ একটা জীবন শুরু হয়, একটা বাড়ি বিল্ডিং যখন শুরু হয়, একটা ইট দিয়েই শুরু হয়, তারপর আস্তে 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 উঠে ওই খুঁজে খুঁজে নিতে হবে। আর স্টুডেন্টদের উপরে আমি বার্তাটা একটা জিনিস বলতে পারি, তোমরা যেরকম জীবনটাকে জীবনের মতোই নেবে। আমরা যে মেডিকেল স্টুডেন্ট হয়ে গেছি, আমাদের যে বিরাট কিছু বাড়েন, এটা এটা ঘটনা যে ডাক্তারি শাস্ত্রের সব থেকে বিরাট প্রবলেম হলো যে যত দিন যাচ্ছে এত জিনিস, পার্টিকুলারলি কন্টেন্ট অফ দ্য মানে স্টাডি ম্যাটার এত বেড়ে যাচ্ছে, মেটেরিয়াল এত বেড়ে যাচ্ছে খুব, কিন্তু সেটা সেইভাবে কিন্তু ভাবলে বিষয়টাকে চলবে না। বিষয়টাকে ভাবতে হবে এইভাবে যে জিনিসটা হচ্ছে যে আমরা সব কিছুই আস্তে আস্তে শিখবো এবং ধাপে ধাপে দেবো। আমি আজকেও বলছি, আজকেও আমি আমার এই জীবনে এমন একটা দিনও যায় না যেদিন আমি 2 ঘন্টা পড়াশোনা করি না, এরকম একটা দিনও যায় না। কারণ আমি অ্যাকচুয়ালি শিখেছি আমার প্রফেশনাল লাইফে। আর এই স্টুডেন্টরা, সত্যিকারের এই ছাত্রছাত্রীগুলো, এরা অত ভালো এবং মেরিটোরিয়াস মানে চিন্তা করা যায় না, এবং এবং এদের মধ্যে মানবিকতা আছে। প্রথম আমার আর ইয়ে হবে, আমি যখনই কোনো প্রথম ক্লাস নিই একটা কথা বলেছি, তুমি আগে গুড হিউম্যান বিইং হবে, জীবনটাকে পজিটিভ ওয়েতে ভাববে, তারপর তুমি আপনা আপনিই ডাক্তার হয়ে যাবে। আর পয়সার জন্য ছোড়ার কোনো দরকার নেই, তুমি পয়সা তোমার পেছনে ছুটবে, তুমি কিন্তু তোমার দরকার নেই দরকার নেই এরকম একটা ভাব করবে। এবং ওর কি হয়েছে আই টু আই কন্ট্যাক্ট করো চিকিৎসার সময়, আই টু আই, চোখের উপরে চোখ রেখে কথা বলো, কি প্রবলেম হচ্ছে এইটুকু যদি বুঝো, তাহলেই কিন্তু রোগী তোমার উপরে বিশাল, তোমার উপরে আস্থা থাকবে। হ্যাঁ, তোমার উপরে একটা বিরাট ফেজ ফেজ জমে যাবে। স্টুডেন্টদের ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নেই। এবং ভাবছে যে এত স্টুডেন্ট হয়ে যাচ্ছে এখন ভারতবর্ষে, এত স্টুডেন্ট, প্রত্যেকের জন্য জায়গা আছে। অনেক মানুষ না চিকিৎসা পেয়েও মারা যায়, এখন অনেক জায়গাতে মারা যায়। শুধু না চিকিৎসা নয়, যথাযথ চিকিৎসা,
যে জিনিসটা প্রপার হইতে, যে যথাযথ চিকিৎসা, তার কতটুকু চিকিৎসা লাগবে। চিকিৎসা মানেই কিন্তু তার ইনভেস্টিগেশন নয়, চিকিৎসা মানেই কিন্তু তার অপারেশন নয়। তাকে আস্তে আস্তে কোন জায়গায় তার কটা ইনভেস্টিগেশন লাগবে এবং তার কি অপারেশন করা হবে সেগুলোকে এই যাচাই করাটাই হচ্ছে বড় চিকিৎসক হওয়ার আসল জিনিস, মূল মন্ত্র। এই যাচাই করতে হবে। এবং তুমি বড় হিউম্যান বিইং হোক, বড় মানুষ হোক, দেখবে তুমি সব কিছু পাবে। এইটা মনে রাখো। তাহলে বাবা মার মুখও হাসি ফুটবে, সমাজের মুখও হাসি ফুটবে এবং জীবনটাকে পজিটিভ হইতে ভাবতে শুরু করবে। একদমই। স্যার আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে স্টুডেন্টরা তাদের এই যে চিকিৎসাবিদ্যা, স্যার যেটা বললেন যে সিলেবাসটা দিনে দিনে খুব হিউজ একটা জায়গায় চলে যাচ্ছে, সেটা নিয়ে কোনোভাবেই ডিপ্রেশন বা এই জায়গাতে না আসা যে এত কিছু নিয়ে আমি কিভাবে এগোবো। স্যার একটা জিনিস স্টুডেন্টদের উদ্দেশ্যে জানালেন যে ধাপে ধাপে তোমরা শেখো এবং এগিয়ে যাও। এবং এই ধরনের স্যারেদের মতো যে সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসাবিদেরা আছেন, যেনারা এইভাবে এত বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন, তাদের ছত্রছায়ায় সমস্ত স্টুডেন্টসরাই তাদের মতো এগিয়ে যেতে পারবে। এবং যেটা স্যার একটা কথা অবশ্যই বললেন, মানুষ হওয়াটা খুব দরকার। সমস্ত জিনিস আমাদের সাথেই চলবে, প্রথম আমাকে একজন ভালো মানুষ হতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আমি ভালো ডাক্তার হব। এবং তারপরে স্যার যেটা বললেন, টাকার পেছনে না ছুটে আমি যদি ভালো মানুষ হই, ভালো কাজ করি, ভালো সবকিছু হয়, বাকি সমস্ত জিনিস আমাদের পেছনে আসবে। কারণ আমাদের একটা যথাযথ চিকিৎসা জায়গা মানুষকে দিয়ে দিতে হবে। এবং এই যে সমস্ত সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভোগেন, ডিপ্রেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, সেই জায়গাটা এই চিকিৎসা বিদ্যার সাথে যে কোনো যারাই যুক্ত স্টুডেন্ট হোক বা বিভিন্ন ধরনের অভিজ্ঞ মানুষেরা, তাদের ছত্রছায়াতেই কিন্তু তারা সেরে উঠবে। তাদের ভালোবাসায় বা তাদের এই একটা পজিটিভ অ্যাটিটিউড এবং পজিটিভ হাসির মাধ্যমেই তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। তো আজকে আপনাদের কাছে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর অরূপ কুমার মাঝি স্যার। এবং আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করলাম। আমাদের এই বিকাশ টক্স প্রতিনিয়তই এরকম ধরনের অভিজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে আপনাদের সামনে নিয়ে আসবে, যাতে তেনারা নিজেদের জীবনের কর্মজীবনের যে অভিজ্ঞতা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেন। এবং সেই শেয়ারিং এর মাধ্যমে আপনারা নেগেটিভ যে বাতাবরণে আছেন সেখান থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ একটা মেন্টালিটি আপনাদের মধ্যে গ্রো হতে পারে এবং অ্যাওয়ারনেস গুলো গ্রো করতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা ভালো বাঁচতে পারি, ভালো থাকতে পারি, সেই জায়গাটা আমাদেরকেই তৈরি করে নিতে হবে। সেটাই আমরা করে চলেছি। স্যারকে আবারও ধন্যবাদ জানাবো। নমস্কার। আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় আমি অনেক কিছুই আরো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই প্ল্যাটফর্ম আমরা আবার স্যারকে পেয়ে যাব এই প্ল্যাটফর্মে পরবর্তীতে। স্যার ভীষণ ব্যস্ত, আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে স্যার পেশেন্ট দেখে তারপরে আমাদের এই শোতে এসেছেন পরবর্তীতে, এবং স্যার শিক্ষকতার সাথে যুক্ত। তো এইভাবেই কিন্তু আমরা স্যারকে আশা রাখবো যে আবার আমরা পরবর্তীতে আমরা কোন স্যারকে পেয়ে যাব। আজকের মতো আমাদের এই শো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকল দর্শককে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নমস্কার।